বাংলাদেশে এবার সেনা প্রধানের হুঁশিয়ারি। বাংলাদেশের জাতীয় শহীদ সেনা দিবসে আয়োজিত অনুষ্ঠানে কড়া বার্তা দিলেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান। দেশবাসীর পাশাপাশি নাম না করে মোহাম্মদ ইউনূস এবং দেশের নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, না হয় পরে বলবেন যে আমি আপনাদেরকে সতর্ক করিনি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে না পারেন তাহলে দেশ বিপন্ন হবে। যদি 2 লাখ পুলিশ মাঠে সক্রিয়ভাবে কাজ না করে একা সেনাবাহিনী কি করতে পারে? পুলিশই বা কিভাবে কাজ করবে? তাদের তো মনোবল ভেঙে দেওয়া হয়েছে। কেউ জেলে রয়েছেন তো কারো বিরুদ্ধে মামলা হচ্ছে। ইউনূস সরকার কয়েকশো পুলিশকে হাসিনা সরকারের ঘনিষ্ঠতার অভিযোগে বরখাস্ত করেছে। বহু পুলিশের বিরুদ্ধে সরকার মামলা করেছে। সেনাপ্রধান প্রকাশ্য ভাষায় এইসব পদক্ষেপের নিন্দা করেন। হাসিনা জমানায় গুমের অভিযোগ নিয়ে সরব হয়েছে ইউনূস সরকার। গুম করা ব্যক্তিদের যেসব জায়গায় আটকে রাখা হতো তেমন কিছু জায়গার ভিডিও সম্প্রতি প্রকাশ করা হয়েছে। ওই জায়গাগুলি বাস্তবে রয়েছে বলে পরিদর্শন করে দাবি করেন খোদ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সেই প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, গুমের অভিযোগ তুলে যদি সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইকে কাঠগড়ায় তোলা হয় তাহলে কিভাবে হবে? বাহিনীর মনোবল ভেঙে গেলে কিভাবে দেশ চলবে? বাংলাদেশের সেনাপ্রধান যে পরিস্থিতির ব্যর্থতার দায় মোহাম্মদ ইউনূসের উপরেই চাপিয়েছেন তাতে কোনো সন্দেহ নেই। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরও তার খুব একটা উন্নতি হয়নি, বরং পাল্লা দিয়ে বেড়েছে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা। রাজধানী ঢাকার মতো শহরে দিনে দুপুরে চুরি, ছিনতাই, ডাকাতিও বেড়েছে। আইন শৃঙ্খলার বেহাল পরিস্থিতির জন্য সেনার দিকে আঙুল উঠেছে। তা নিয়েই এবার মুখ খুললেন বাংলাদেশের সেনাপ্রধান। তিনি বলেন, আমরা সুখে শান্তিতে থাকতে চাই, সে উদ্দেশ্যে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। সোমবার কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা করা হয়। আরও কিছু জায়গায় একই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় বাংলাদেশের ডিফেন্স বাহিনীকে। ওয়াকারুজ্জামান আরও বলেন, সেনাবাহিনীকে আক্রমণ করবেন না। আমাদের প্রতি সেনা প্রধানের প্রতি কারো কারো বিদ্বেষের কারণ আছে, তবে আমাদের সাহায্য করেন, আক্রমণ নয়। প্রয়োজন হলে আমাদের পরামর্শ দিন। ওয়াকারুজ্জামান আরও বলেন, চলুন আমরা নিজেরা মারামারি না করে এক হয়ে থাকি। কোনো বিভেদ থাকলে আলোচনার মাধ্যমে তা ঠিক করে নেব। কেউ অপরাধ করলে বিন্দু মাত্র ছাড় নেই। দেশে একটা শৃঙ্খলাবদ্ধ বাহিনী প্রয়োজন। আইন শৃঙ্খলা খারাপের সুযোগ নিয়ে দেশের পরিস্থিতি আরও খারাপ করছে অপরাধীরা। গত 7 মাসে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে অনেক মারামারি, কাটাকাটি হয়েছে, তবে আর নয়। পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অতীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে। দেশকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে সশস্ত্র বাহিনীর সদস্য ও সিভিলিয়নরা মিলে অর্গানাইজেশনগুলোকে অ্যাক্টিভ রেখেছে। আপনারা যদি মনে করেন এসব অর্গানাইজেশনগুলোকে অসম্মান করে শান্তিতে থাকবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বিরাজ করবে, তাহলে সেটা সম্ভব হবে না। এভাবে বাংলাদেশের সাধারণ মানুষ এবং যারা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণ করছে তাদেরকেও কড়া বার্তা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এর থেকে শিক্ষা নিয়ে কি শুধরবে মোহাম্মদ ইউনূস? ভারত বিরোধিতা ভুলে কি দেশের শান্তি ফেরাতে উদ্যোগী হবে ইউনূস সরকার? সেনাপ্রধানের কড়া বার্তায় কি আদৌ শুধরাবে বাংলাদেশের পরিস্থিতি? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এবার বাংলাদেশকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব। ঢাকা সফরে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তার আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন তিনি। সেই বার্তায় জানিয়েছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশেই থাকবে জাতিসংঘ। তবে বর্তমান পরিস্থিতিতে গৃহযুদ্ধে কাবু মায়ানমার। রাখাইন, মংরু সহ একের পর এক গুরুত্বপূর্ণ শহরে বিদ্রোহীদের দখলে চলে গিয়েছে। অন্যান্য জায়গায় বিদ্রোহীদের সঙ্গে জান্তা সরকারের লড়াই চলছে। ফলে গুতেরেসের হস্তক্ষেপে বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা কতটা মিটবে তা নিয়ে সংশয় রয়েই যাচ্ছে। 13ই মার্চ বাংলাদেশ সফরে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। 3 দিন ঢাকায় থাকবেন তিনি। ওই সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করবেন গুতেরেস।
স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্র খবর অনুযায়ী ইউনূসের আমন্ত্রণেই ঢাকায় আসছেন অ্যান্টোনিও গুতেরেস। বাংলাদেশের রোহিঙ্গা সমস্যার প্রভাব ও উদ্বেগ নিয়ে ইউনূসের সঙ্গে একমত তিনি। রাষ্ট্রসংঘের মহাসচিব আরও বলেন, রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ সহ ওই অঞ্চলের উপর পড়া প্রভাব এবং রাখাইনে ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে তিনি প্রধান উপদেষ্টার উদ্বেগের সঙ্গে একমত। রোহিঙ্গাদের নিরাপত্তা ও স্বেচ্ছাসেবামূলক প্রত্যাবর্তনের জন্য উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। মায়ানমারের সংকটের একটি রাজনৈতিক সমাধানের লক্ষ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট এবং অন্যান্য সংশ্লিষ্ট পদক্ষেপগুলোর সঙ্গে কাজ চালিয়ে যাবে জাতিসংঘ। এই লক্ষ্যে ইতিমধ্যে সংশ্লিষ্ট আধিকারিকদের আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশ এখন অত্যন্ত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ইউনূসের মাথা ব্যথা এবার খালেদা জিয়া। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর প্রায় 6 মাস পেরিয়ে গিয়েছে, তারপরও এখনও বেশ অশান্ত বাংলাদেশ। পাশাপাশি দেশে এখনও কোনো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারেননি ইউনূস সরকার। বরং যে ছাত্ররাই জুলাই বিপ্লবে অংশ নিয়েছিল তাদের একটি অংশ দল তৈরি করেছে। গোটা পরিস্থিতি কোনোভাবেই বাগে আনতে পারছেন না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। এরকম এক পরিস্থিতিতে বাংলাদেশের শত্রুরা এখনও ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন খালেদা জিয়া। সেখান থেকে বৃহস্পতিবার দলের সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি বলেন, এখনও ফ্যাসিস্টদের দূষর ও বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জন নস্যাৎ করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দীর্ঘ 15 বছর গণতন্ত্রের জন্য ও আমার মুক্তির জন্য আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় 1.25 লক্ষ মিথ্যা মামলায় জর্জরিত হয়ে এখনও আদালতের বারান্দায় ন্যায় বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন। আপনাদের এ ত্যাগ শুধু দল নয়, জাতি চিরকাল স্মরণ রাখবে। দেশ এক সংকটময় সময় পেরিয়ে এসেছে বলে উল্লেখ করেন খালেদা জিয়া। প্রাক্তন এই প্রধানমন্ত্রী আরও বলেন, আপনাদের এবং ছাত্রদের আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। বাংলাদেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য মুখিয়ে রয়েছে। সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। ইস্পাতের মতো কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এক চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। গণতান্ত্রিক বাংলাদেশ তৈরির জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। খালেদা জিয়া আরও বলেন, আসুন জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগের মতো আন্দোলন, সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব প্রদানে আরও ঐক্যবদ্ধ ও সুসংহতভাবে গড়ে তুলি। আসুন প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে যোগ্য মানুষকে নিয়োগ দেওয়া হোক, মন্তব্য করেছেন ইলিয়াস কাঞ্চন। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় ব্যর্থতার দায়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পদত্যাগ চেয়েছেন চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি বলেছেন, যে উপদেষ্টার আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার সামর্থ্য নেই তাকে বসিয়ে রাখা হয়েছে, তাকে সরিয়ে উনার জায়গায় একজন যোগ্য মানুষকে নিয়োগ দেওয়া হোক। প্রিয় দর্শক, আপনারা যদি ইলিয়াস কাঞ্চনের এই কথার সাথে একমত থাকেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। দেশের মানুষের এখন কথা বলার সুযোগ এসেছে, কিন্তু সেই কথা কেউ শুনছে না। এই কথা বলার কোনো মূল্য নেই বলেও মন্তব্য করেছেন ইলিয়াস কাঞ্চন। শুক্রবার 28 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে গণশক্তি সভা আয়োজিত জনদুর্ভোগ ও স্থানীয় সরকার বিভাগ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইলিয়াস কাঞ্চন বলেন, দেশে এখন যে পরিস্থিতি চলছে সেটা ঘরে বসে উপলব্ধি করা যাবে না। আইন শৃঙ্খলা না থাকায় মানুষ ঘর থেকে বের হতে পারছে না। তিনি আরও বলেন, আমরা 16 বছর পরে যে বড় অর্জন করেছি সেটি চুপসে যাচ্ছে। কোনো জায়গায় সঠিকভাবে কাজ হচ্ছে না। শুধু অর্থনীতি কিছুটা ভালো হয়েছে, বাকি কোনো জায়গার উন্নতি হয়নি। তিনি আরও বলেন, এখন আশাই গড়ে বালি। এই সরকারের মাধ্যমে একটি সুন্দর নির্বাচন হবে, ফ্যাসিজম শেষ হবে, সুন্দর রাষ্ট্র হবে, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, সেটা আর সম্ভব নয়। তিনি আরও বলেন, দেশে আইন শৃঙ্খলা না থাকলে কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে?
এ উপদেষ্টা থাকলে হবে না। গত 6 মাসে পুলিশের সংস্কারই হলো না। নতুন দল এলো, তাদের মধ্যে মারামারি কাটাকাটি সারা দেশে চলছেই। আমরা আরও দুর্যোগের মধ্যে যাচ্ছি। ইলিয়াস কাঞ্চন আরও বলেন, দেশবাসী যে সংস্কার চায় সেটা হয়নি, বরং যে লাউ সেই কদু। এই সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, জনগণের কথা শুনুন, সেভাবে রাষ্ট্র পরিচালনা করুন।